প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকের চ্যাপ্টার হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়। চ্যাপ্টার নাম হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন শুরু করার আগে আমাদেরকে ফাংশনের সংজ্ঞা জানতে হবে। ফাংশন কাকে বলে? তো আমরা সকলেই জানি যে প্রত্যেকটি ডোমেনের যদি একটি করে প্রতিচ্ছবি থাকে তবে তাকে আমরা ফাংশন বলবো। মানে দুইটা চলক থাকবে, একটা স্বাধীন চলক থাকবে আর একটা হচ্ছে অধীন চলক থাকবে। যদি স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের একটি মাত্র মান পাওয়া যায় তাহলে আমরা তাকে ফাংশন বলবো। এটা আমরা ফাংশনের চ্যাপ্টারে ফাংশনের ইলাবোরেশন অনেকেই জানি কিভাবে ফাংশনের সংজ্ঞান করা হয়েছে এবং বিভিন্ন ধরনের ফাংশনের সংজ্ঞা আমরা জানি। এক ফাংশন, অন টু ফাংশন, তারপর হচ্ছে বিপরীত ফাংশন। তাহলে একটা ফাংশনে বিপরীত ফাংশন কখন পাওয়া যাবে? যে কোনো একটা ফাংশনে বিপরীত ফাংশন তখনই পাওয়া যাবে যদি সেই ফাংশনটি এক এবং সার্বিক হয়, তাহলে সেই ফাংশনে বিপরীত ফাংশন পাওয়া যাবে। এখন হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন কোনগুলো? এখন ত্রিকোণমিতিক ফাংশনকে অ্যাকচুয়ালি ডিফাইন করা হয়, আমি যদি এখানে একটা ত্রিকোণমিতিক ফাংশন লিখি f of theta is equal to sin theta, এটা হচ্ছে একটি ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে হচ্ছে আমি এখানে ইনপুট হিসেবে যেটা দেব সেটাকে আমরা বলি ডোমেন এবং আউটপুট হিসেবে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলি রেঞ্জ। এখন আমি যদি ইনপুট হিসেবে থিটা, মানে থিটা মিনস হচ্ছে কোণকে থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, তাহলে আমি আউটপুট হিসেবে সেই কোণের সাইনের অনুপাত পাবো। তাহলে এটা একটা সাইনের ত্রিকোণমিতিক ফাংশন। একই রকম কস থিটা, ট্যান থিটা, বিভিন্ন ফাংশনের ত্রিকোণমিতিক ফাংশন আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন এই সাইন থিটার বিপরীত ফাংশন কেমন হবে সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। এখন আমি ধরে নিলাম যে থিটার মানটা এখানে 0 থেকে বড়, π/2 থেকে ছোট, এরকম রেঞ্জের মধ্যে থিটার মানটা রয়েছে। আরও অনেক রেঞ্জে থাকতে পারে। তা আমি এরকম রেঞ্জের মধ্যে থিটার বিভিন্ন মানের জন্য এফ অফ থিটা মানে সাইন থিটার মান কি বের হয় সেটা এখন আমরা খেয়াল করি। যদি আমি থিটার মান আমি এখানে 0 ধরি তাহলে এফ অফ থিটা সমান আমার এখানে আসবে সাইন 0। সাইন 0 মিনস এটা হচ্ছে 0। আমি যদি থিটার মান যদি ধরি 30 ডিগ্রি, আর এটাকে আমি আরেকভাবে লিখতে পারি π/6, তাহলে এফ অফ থিটা ইজ ইকুয়াল টু এখানে আসবে সাইন π/6 ইজ ইকুয়াল টু আমি জানি হাফ। এখন এটাকে যদি আমি একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, এখানে আমি সাইন থিটা মান একটা লিখলাম 0, একটা লিখলাম π/6, একটা লিখলাম π/4, একটা লিখলাম π/2। আমি 4টা মান নিয়েছি, আরও অনেক মান নেওয়া যাবে। আমি 4টা সিগনিফিকেন্ট ভ্যালু দিয়ে একটু খেয়াল করি 0 থেকে π/2 এর মধ্যে সাইন থিটার মান কি আসে। যদি আমি থিটার মান এখানে 0 বসাই তাহলে এখানে আমার মান আসবে 0। থিটার মান যদি আমি π/6 বসাই, সাইন π/6 এর মান হচ্ছে হাফ। থিটার মান যদি আমি π/4 বসাই তাহলে আমি সাইন π/4 এর মান পাবো হচ্ছে 1/√2। একই রকমভাবে থিটার মান যদি আমি π/2 বসাই আমি সাইন থিটার মান পাবো 1। এখন এটাকে একটা রিলেশনে ম্যাপিংয়ের মাধ্যমে যদি দেখাই আমার সম্পর্কগুলো এইভাবে আসতেছে। তাহলে এটা হচ্ছে আমার ফাংশন। এফ ফাংশনের আন্ডারে এটা হচ্ছে থিটার মান আর এটা হচ্ছে এফ অফ থিটার মান। ঠিক আছে? তাহলে এই ফাংশনটার যদি বিপরীত ফাংশন পাওয়া যাবে, কেন পাওয়া যাবে বিপরীত ফাংশন? আমি একটু খেয়াল করি, এখানে প্রত্যেকটা ডোমেনের ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি রয়েছে। যেমন 0 জন্য আমি 0ই পাইছি, 0 জন্য কিন্তু আমি হাফ পাই নাই। π/6 এর জন্য হাফ পেয়েছি, π/4 এর জন্য 1/√2 পেয়েছি, π/2 এর জন্য 1 পেয়েছি। ভিন্ন ভিন্ন আমি ডোমেনের জন্য আমি ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি পেয়েছি। আবার দেখা যাচ্ছে যে এটা একটা অন টু ফাংশন, দ্যাট মিনস আমার কোডোমেন এবং আমার রেঞ্জটা একই। তাহলে এই ফাংশনটা একই সাথে হচ্ছে এক ফাংশন একই সাথে এটা হচ্ছে অন টু ফাংশন, তাহলে এটা এফ ইনভার্স বিদ্যমান থাকবে। এটার এফ ইনভার্স তখন বিদ্যমান থাকবে। তাহলে এই যে সাইন থিটার বিপরীত ফাংশন,
তাহলে এই সাইন থিটার আমি বলতে পারি যে 0 থেকে π/2 এর মধ্যে যে ফাংশনের আমি বিভিন্ন ডোমেনের জন্য বিভিন্ন রেঞ্জ পেয়েছি এবং দেখা যাচ্ছে যে এটা এক ফাংশন এবং অন টু ফাংশন, দুইটা ফাংশনই এটা ফর্ম করে। তাহলে এই ফাংশনটা বিপরীত ফাংশন থাকবে। যেহেতু বিপরীত ফাংশন থাকবে তাহলে আমি সাইন থিটার বিপরীত ফাংশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। সাইন থিটার এখন এটাকে যদি আমি আবার বিপরীত ফাংশনের ম্যাপিং হিসেবে দেখাই, তখন এখানে আমার ডোমেন হয়ে যাবে তখন f থিটা, আর রেঞ্জ হয়ে যাবে তখন থিটা, এবং এটা 0, এটা হয়ে যাবে হাফ, এটা হয়ে যাবে 1/√2, এটা হয়ে যাবে 1, আর এখানে আসবে 0, π/6, π/4, π/2। f ইনভার্সের আন্ডারে এটা ম্যাপিং হবে এখানে 0, হাফের সাথে π/6, 1/√2 সাথে π/4, 1/1 এর সাথে হচ্ছে π/2। তাহলে আমি এখানে আমরা একটু খেয়াল করি যে আমি যখন ফাংশনটা f এ ছিল, f ম্যাপিং এর আন্ডারে যখন ফাংশনটা ছিল, তখন আমি ইনপুট হিসেবে দিয়েছি কোণ, আউটপুট হিসেবে আমি পেয়েছি অনুপাত। তারপর আমি দেখলাম যে এটা এক ফাংশনও ফর্ম করে, বিপরীত ফাংশনও ফর্ম করে। তাহলে f ইনভার্স বিদ্যমান থাকবে। যখন f ইনভার্স বিদ্যমান থাকবে তখন আমার ম্যাপিংটা উল্টে যাবে, মানে যেটা আগে f থিটাতে ছিল সেটা এখন ডোমেন হয়ে যাবে, যেটা আগে রেঞ্জ ছিল সেটা এখন ডোমেন হয়ে যাবে, আর যেটা ডোমেন ছিল সেটা রেঞ্জ হয়ে যাবে তখন f ইনভার্স। তখন আমি দেখব যে f ইনভার্স ফাংশনের আন্ডারে আমি ডোমেন হিসেবে দিচ্ছি হচ্ছে অনুপাত 0, হাফ, 1/√2, 1, বিভিন্ন অনুপাত দিচ্ছি, এবং আউটপুট হিসেবে আমার বিভিন্ন কোণ আসতেছে, 0 আসতেছে, π/6 আসতেছে, π/4 আসতেছে, π/2 আসতেছে। তো ফাইনালি আমি বলতে পারি যদি সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স হয়, যদি সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স হয়, তাহলে থিটা সমান আমি লিখতে পারবো সাইন ইনভার্স এক্স। কারণ আমি এখানে যদি থিটা মানে বিভিন্ন কোণের মান বসাই, তাহলে আমি আউটপুট হিসেবে পাচ্ছি এক্স, মানে একটা অনুপাত থিটার, এগুলো হচ্ছে থিটার বিভিন্ন ভ্যালু, এটা বসালে আমি এক্স এর মানগুলো পাবো। একই রকমভাবে এখানে সাইন ইনভার্স এক্স এ আমি যদি এক্স বলতে এখানে হচ্ছে আমি যদি বিভিন্ন অনুপাত বসাই, অনুপাত বসালে আমি আউটপুট হিসেবে কোণ পাবো। তাহলে এই সাইন ইনভার্স এক্স কে সাইন থিটা এর বিপরীত ফাংশন বলা হবে, বিপরীত ফাংশন বলা হবে। তাহলে আমি বুঝাতে সক্ষম হয়েছি যে সাইন ইনভার্স এক্স হচ্ছে সাইন থিটার একটা বিপরীত ফাংশন, যেখানে থিটা হচ্ছে কোণ আর এক্সটা হচ্ছে অনুপাত। সাইন থিটা যখন ফাংশন হবে তখন থিটাটা কোণ হিসেবে কাজ করবে আর সাইন থিটাটা অনুপাত হিসেবে কাজ করবে। আর যখন সাইন ইনভার্স এক্স বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন হবে তখন এক্সটা অনুপাত হিসেবে কাজ করবে, আর সাইন ইনভার্স এক্সটা আউটকামটা যেটা আসবে সেটা আমাদের কোণ হিসেবে আসবে। তাহলে আমি বলতে পারি যে সাইন ইনভার্স এক্সকে সাইন থিটা এর ফাংশন বলা হয়। এখন শিক্ষার্থীরা তোমরা সবাই জানো, ত্রিকোণমিতি তোমরা অনেক আগে থেকে পড়ে আসতেছো। আমরা আগেই ত্রিকোণমিতিতে এট ফার্স্ট সবাইকে এটা বলি যে সাইন থিটা এর সর্বোচ্চ ভ্যালু কত এবং সর্বনিম্ন ভ্যালু কত। আমরা সবাই জানি যে সাইন থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। তাহলে আমি এখানে সাইন থিটার মান যে কোণে বসে না কেন, এখানে আমি 0 থেকে π/2 বসিয়েছি, আমি এখানে কোণটাকে যদি অন্য কোনো ভেরিয়েবলে মানে আমি -π/2 থেকে যদি 0 বসাই অথবা -2π থেকে +2π পর্যন্ত বসাই, তাহলেও আমার সাইন থিটার মান সময় +1 আসবে এবং সর্বোচ্চ মান +1 আসবে এবং সর্বনিম্ন মান -1 আসবে। তাহলে মানটা মানে হচ্ছে অনুপাত। তাহলে সাইন ইনভার্স এক্স এর ভ্যালু আমি তখনই পাবো, সাইন ইনভার্স এক্স সত্য হবে, মানে এটার মানটা তখনই পাওয়া যাবে যদি আমার অনুপাত মানে এক্স এর ভ্যালুটা -1 থেকে বড় এবং 1 থেকে ছোট হয়। তাহলে আমি এখন তোমাদেরকে গ্রাফের মাধ্যমে বুঝিয়ে বলি যে সাইন ইনভার্স এক্স কখন এক্সিট করবে, কখন এক্সিট করবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটা সাইন থিটা ইকুয়াল টু এক্স এর একটি গ্রাফ অঙ্কন করেছি। অঙ্কনটা করেছি আমি -2π থেকে 2π থিটা কোণের মধ্যে, আর আমরা জানি যে সাইন থিটা সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান -1। এখন
আমি এক্স অক্ষ বরাবর থিটা এর মান বসিয়েছি আর ওয়াই অক্ষ বরাবর এক্স এর ভ্যালু বসিয়েছি। থিটা মানে হচ্ছে কোণ বসিয়েছি, আর এক্স মানে হচ্ছে যে থিটা মানে বসানোর পর সাইন থিটার ওই কোণের যে অনুপাতটা আসবে সেই মানটা হচ্ছে এক্স। এখন আমি একটু খেয়াল করি যে আমি যখন জিরো থেকে পায়ের দিকে যাচ্ছি, যে জিরো থেকে পায়ের দিকে যখন আমি যাব পাই কোণের দিকে, তখন সাইনের অনুপাতটা একটা সময় বাড়তে বাড়তে সর্বোচ্চ ওয়ানে চলে যাবে, মানে পাই বাই টুতে আমি সাইন থিটার সর্বোচ্চ মান পাবো ওয়ান। এবং সেই জায়গা থেকে যেমন আমি এখানে যদি 30 ডিগ্রি ধরি, এখানে আমার হাফ আসবে, আমরা জানি হাফ, তখন আমার বিন্দুটা চলে আসবে এই জায়গায় সাইন 30 ডিগ্রি মান। সাইন যখন আমি এখানে 30 ডিগ্রি বসাবো, 30 ডিগ্রি মানে পাই বাই 6, আমি জানি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তখন এই জায়গাটাতে আমি হাফ পাচ্ছি। তা জিরো থেকে পাই বাই টুতে যাওয়ার সময় আমার মানটা জিরো থেকে বাড়তে বাড়তে ওয়ানে গিয়ে দাঁড়ালো। তারপর পাই বাই টু থেকে যখন আমি পাইতে আসবো, তখন মানটা আবার কমতে শুরু করলো ওয়ান থেকে। তখন কোনো একটা জায়গায়, যেমন এখানে হাফ পেয়েছি, এখানেও কোনো একটা জায়গায় হাফ পাওয়া যাবে। আমরা জানি যে সাইন 150 ডিগ্রি মান হাফ, সাইন 150 ডিগ্রি মান হাফ, যেটাকে আমরা লিখতে পারি 5 পাই বাই 6 দ্বারা। 5 পাই বাই 6-এ আমি আবার সাইন 150 ডিগ্রি মান হাফ পাচ্ছি। তারপরে এখানে পাইতে গেল, আবার পাইতে গিয়ে 3 পাই বাই 2-তে গিয়ে -1-এ গেল, এবং এভাবে 360 ডিগ্রিতে গিয়ে শূন্যতে গিয়ে শেষ হলো। একই রকমভাবে আমি যদি নেগেটিভ অ্যাঙ্গেল নিয়ে করি, -পাই বাই 2-তে -1 পেলাম, তারপর আবার এই -পাই বাই 2 থেকে যখন পাইয়ের দিকে যাব, তখন মানটা আবার বাড়তে শুরু করলো, এবং -3 পাই বাই 2 পর্যন্ত ওয়ানে গিয়ে আবার -2 পাইতে গিয়ে ওয়ানে নেমে আসলো। এখন আমি বলছিলাম যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, এটা কি ফাংশন কিনা? আমি জানি যে ফাংশন হচ্ছে যে প্রত্যেকটা ডোমেনের যদি একটি করে প্রতিচ্ছবি পাওয়া যায়, তাহলে তাকে আমরা ফাংশন বলতে পারবো। এখানে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ডোমেনেরই কিন্তু আমি প্রত্যেকটা ডোমেনেরই ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য কিন্তু আমি একটা করে প্রতিচ্ছবি পাচ্ছি। কিন্তু এখন সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স এর আমি একটু আগে সঙ্গে বলছি যে সাইন ইনভার্স এক্স কখন পাওয়া যাবে, যদি সাইন থিটা একই সাথে এক এবং সার্বিক হয়। এখন আমি দেখি এটা এক কিনা। সার্বিক যে বোঝা যাচ্ছে, কারণ আমি আমার সেটে সবসময় -1 থেকে 1-এর মধ্যে মান আসছে, এর বাইরে আমার কোনো মান আসতেছে না, তাহলে আমি বুঝতেছি যে এটা একটা সার্বিক সেট। কিন্তু এটা এক কিনা, এক হতে হলে ভিন্ন ভিন্ন ডোমেনের আমি বলছি যে ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি থাকবে। এখন আমরা এই শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি, আমি যদি জিরো থেকে পাইয়ের মধ্যে রেঞ্জটা ধরি, আমার ডোমেনটা যদি জিরো থেকে পাইয়ের মধ্যে হয়, তখন এটা কি এক ফাংশন হয় কিনা। আমি একটু খেয়াল করি যে জিরো থেকে পাই বাই টুতে আমি মানটা এদিকে বাড়লো, জিরো থেকে পাই বাই টুতে যখন পাই বাই টু থেকে পাইয়ের দিকে যাচ্ছি, আমার সেম মানগুলাই কিন্তু আবার আসতেছে, মানে এখানে আমি যে মানগুলা নিয়ে বাড়ছি, আমি আবার সেম মানগুলা নিয়ে কমে যাচ্ছি। দ্যাট মিনস এইখানে আমার ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে না। এটা আমি এখানে প্রমাণই দেখাচ্ছি যে পাই বাই 6-এর জন্য আমি হাফ পাচ্ছি, আবার 5 পাই বাই 6-এর জন্য হাফ পাচ্ছি। তাহলে দুইটা ডোমেনের প্রতিচ্ছবি কিন্তু একই হয়ে গেল, তাহলে কিন্তু এটা এক হলো না। একই সেম যখন আমি পাই বাই 2 থেকে 2 পাইকে রেঞ্জ হিসেবে নেব, তখনও দেখো যে পাই থেকে 3 পাই বাই 2-এর মধ্যে আমার মানটা কমতে শুরু করে 3 পাই বাই 2 থেকে যখন আমি 2 পাইতে যাচ্ছি, তখন আবার বাড়তে শুরু করলো এবং একই আকারে বাড়তেছে। মানে এখানে যে মানগুলো পাচ্ছি, এখানে যে মানগুলো আমার পাওয়া যাবে, অলরেডি আমি এখানে সেই মানগুলো পেয়ে আসছি। দ্যাট মিনস এখানেও ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন পাচ্ছি না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার কোশ্চেন হচ্ছে যে কোন ইন্টারভেলে গিয়ে আমি ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি পাচ্ছি। তাহলে আমরা একটু খেয়াল করি, যদি আমি পাই বাই 2 থেকে পাই বাই 2-র দিকে আসি, তাহলে দেখো পাই বাই 2 থেকে হচ্ছে আমার সাইন থিটার মান -1, এবং সেইখান থেকে যখন জিরোর দিকে আমি যাচ্ছি, তখন আমার মানটা আস্তে আস্তে বড়োর দিকে যাচ্ছে এবং জিরো থেকে যখন পাই বাই 2-র দিকে যাচ্ছি, তখন আমার মানটা গিয়ে 1-এ গিয়ে শেষ হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই ইন্টারভ্যালটার মধ্যে, আমি এটাকে একটু বোল্ড করে দিচ্ছি, এই ইন্টারভ্যালটা মানে পাই বাই 2 থেকে পাই বাই 2-র মধ্যে আমি এক্স এর সব ভিন্ন ভিন্ন মান পাচ্ছি। মানে এখানে 0 থেকে 1-এর মধ্যে মান পাচ্ছি, আর এখানে 0 থেকে -1-এর মধ্যে মান পাচ্ছি, এবং প্রত্যেকটা মানই আমার এখানে ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে। মানে কোন তাহলে ইন্টারভ্যালে গিয়ে আমি ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি পাচ্ছি, পাই বাই 2 থেকে পাই বাই 2-র দিকে যখন আমি যাব, তখন আমি ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি পাবো।
তাহলে আমরা বলতে পারি যে থিটার মান যদি -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে তাহলে আমি সাইন থিটার বিপরীত ফাংশন পাবো, আদারওয়াইজ আমি বিপরীত ফাংশনটা পাবো, থিটার বিপরীত ফাংশনটা পাওয়া যাবে না। তাহলে আমি এই তাহলে সাইন ইনভার্স এক্স এর তাহলে গ্রাফটা কি হবে, জাস্ট এই যে -π/2 থেকে π/2 এর যে গ্রাফটা আছে এটাকে আমি 90 ডিগ্রি ঘুরিয়ে দিই। 90 ডিগ্রি ঘুরিয়ে দিলে আমি এই নিচে একটা গ্রাফ রেখেছি, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর গ্রাফ, যেখানে এক্সটা হচ্ছে ডোমেন আর থিটাটা হচ্ছে রেঞ্জ। তাহলে এইখানে ডোমেন হচ্ছে -π/2 থেকে মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, মেইন ফাংশনের ডোমেন যেটা, বিপরীত ফাংশনের রেঞ্জ হচ্ছে সেটা। মেইন ফাংশনের যেটা ডোমেন আমি আবার বলছি সেটা হচ্ছে বিপরীত ফাংশনের রেঞ্জ, এবং এক্স এর মান কতর থেকে কতর মধ্যে থাকতে হবে, -1 থেকে 1 এর মধ্যে। কারণ কি আমরা জানি সাইন থিটার সর্বোচ্চ মান 1, সর্বোচ্চ মান -1। আমি যদি সাইন ইনভার্স 2 দিই তাহলে কিন্তু কোনো থিটার মান আমি পাবো না, তখন আমার কিন্তু ম্যাথ এরর দেখাবে। তাহলে এই জিনিসটা আমাদেরকে আগে ভালো করে জানতে হবে। তাহলে আমি একটা ফাংশনে কখন তার বিপরীত ফাংশন পাবো, ত্রিকোণমিতিক ফাংশনে, যদি আমার সাইন থিটা এর ডোমেন -π/2 থেকে π/2 মধ্যে থাকে, অথবা সাইন ইনভার্স এক্স কখন আমার সত্য হবে, যদি তার রেঞ্জ -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে। এভাবে আমরা cos থিটা, cos ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স সেম সিমিলার ওয়েতে আমরা বের করতে পারবো। তাহলে আমি তাদের শর্তগুলো লিখে দিচ্ছি যে কখন cos ইনভার্স এক্স পাওয়া যাবে, কখন সাইন ইনভার্স এক্স পাওয়া যাবে, সেই শর্তগুলো আমি লিখে দিচ্ছি। তোমরা সেটা দেখে দেখে গ্রাফ তৈরি করে তোমরা নিজেরা সেম প্রসিডিওরে আমি যেভাবে অ্যানালাইসিস করে দেখাচ্ছি যে সাইন থিটার কখন সাইন ইনভার্স এক্স পাওয়া যাবে, তোমরা একই রকমভাবে কজ ইনভার্স এবং সেক ইনভার্সেরটা তোমরা বের করবা। আমি এখন শর্তগুলো লিখে দিচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে সাইন ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা হচ্ছে -π/2 থেকে π/2, কজ ইনভার্স এর মুখ্য মানের সীমা হচ্ছে 0 থেকে π, এবং tan ইনভার্স এক্স এর মুখ্য মান হচ্ছে -π/2 থেকে π/2। দুইটার মধ্যে ইন্টারভ্যালের মধ্যে কিন্তু পার্থক্য আছে। -π/2 থেকে π/2 থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে -π/2 থেকে বড় বা তার সমান, π/2 থেকে ছোট বা তার সমান। সিমিলার এক্ষেত্রে সাইন ইনভার্সের কেস যেটা, কোসেকের কেসও সেম, কজ ইনভার্সের কেস যেটা, সেক ইনভার্সের কেসও সেম, tan ইনভার্সের কেস যেটা, কট ইনভার্স এক্স এর কেসও সেটা। আরও আরেকটা শর্ত হচ্ছে সাইন ইনভার্স এক্স আর সাইন এক্স হোল ইনভার্স, যেটা এই শিক্ষার্থীরা বুঝতে একটু সমস্যা করে। দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি যদি লিখি যে সাইন স্কোয়ার এক্স, তাহলে এটাকে আমি লিখতে পারি সাইন এক্স হোল স্কোয়ার, এটা আমি লিখতে পারি। কিন্তু সাইন ইনভার্স এক্স, এটাকে কি আমি সাইন এক্স হোল ইনভার্স লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবো না, কারণ আমি বলেছি সাইন ইনভার্স এক্স হচ্ছে সাইন থিটা এর বিপরীত ফাংশন। এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স হচ্ছে সাইন থিটার বিপরীত ফাংশন, আর সাইন এক্স হোল ইনভার্স হচ্ছে সাইন এক্স এর বিপরীত রাশি। দুইটার মধ্যে কিন্তু এটাই হচ্ছে পার্থক্য, ফান্ডামেন্টাল। আমি যদি বলি যে সাইন 30 ডিগ্রি হোল ইনভার্স, এটা মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি মান হাফ, এটার উপর হোল ইনভার্স, এটার উপর হোল ইনভার্স করলে আমার আসবে 2। আর আমি যদি লিখি যে সাইন ইনভার্স হাফ, তখন আমি বের করব যে এটা হচ্ছে 30 ডিগ্রি, মানে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এটা হচ্ছে দুইটার মধ্যে ফান্ডামেন্টাল পার্থক্য, যে সাইন ইনভার্স এক্স আর সাইন এক্স হোল ইনভার্স এক কথা না। সাইন ইনভার্স এক্স হচ্ছে সাইন থিটার বিপরীত ফাংশন, আর সাইন এক্স হোল ইনভার্স হচ্ছে সাইন এক্স এর বিপরীত রাশি। এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে, এটা মেন ফ্যাক্ট। আর আরেকটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, আমি যদি লিখি থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, মানে থিটা এর মান সাইন ইনভার্স এক্স এর কখন পাওয়া যাবে, যদি আমার এক্স এর মানটা মানে এই অনুপাতের মানটা -1 থেকে বড় এবং 1 থেকে ছোটর মধ্যে হয়। একই রকমভাবে কজ ইনভার্সের মানটা আমার কখন পাওয়া যাবে, যদি আমার এক্স এর মানটা -1 থেকে বড় 1 থেকে ছোট হয়। এই দুইটার জন্য কেস সেম, কিন্তু থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, এটা কখন পাওয়া যাবে,
যদি আমার এক্স এর মানটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়, মানে এক্স এর মান যে কোনো বাস্তব সংখ্যার জন্য আমার টেন ইনভার্স এক্স এর মান পাওয়া যাবে। তারপর আমরা পরবর্তী টপিকে চলে আসি। আমি যদি ধরি থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা, যেটা আমাদের সংজ্ঞা অনুসারেই আছে। ঠিক আছে, আমরা জানি, আমরা আরেকটা শর্ত জানি যে আমরা আরেকটা শর্ত কি জানি, cos পাই বাই 2 মাইনাস থিটা, এটা সমান আমরা কি জানি, এটা আমরা পড়ে আসছি যে cos পাই বাই 2 মাইনাস থিটা সমান আমরা কি জানি, cos পাই বাই 2 মাইনাস থিটা সমান আমরা সাইন থিটা জানি। এটা মোস্ট একটা কমন সূত্র ত্রিকোণমিতিকের। অথবা আমরা জানি যে পাই বাই 2 মাইনাস থিটা এটা ফার্স্ট ঘরে পড়ে, আর বিজোড় গণিতক থাকলে আমার অনুপাত চেঞ্জ হয়, এটা আমি লিখতে পারি। তাহলে এই সাইন থিটা সমান আমি আবার কি জানি, এক্স, এটা আমি জানি। তাহলে আমি লিখতে পারি যে cos পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু এক্স, এটা আমি লিখতে পারি। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আর এখান থেকে আমি লিখতে পারি কি, পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স এক্স। তাহলে cos এই পাশে চলে গেলে বিপরীত ফাংশন হয়ে গেল। তারপর এটাকে দিলাম কি 2 নম্বর সমীকরণ। এখন আমি 1 নাম্বার প্লাস 2 নাম্বার সমীকরণটা যোগ করে দিই, তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়ায়, 1 এর সাথে 2 মানে সাইন ইনভার্স এক্স এর সাথে cos ইনভার্স এক্স যোগ করে দিই, সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স যোগ করলাম। যোগ করলে যখন রাইটে যোগ করলাম তখন বামেও যোগ করে দিই, তাহলে থিটা প্লাস পাই বাই 2 মাইনাস থিটা এটা আসে। তাহলে থিটা এন্ড থিটা কাটা চলে যায়, তাহলে আমার কি আসে, সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2। মানে একই অনুপাতে সাইন ইনভার্স এবং একই অনুপাতে যদি cos ইনভার্স আমি যোগ করি, তাহলে আমার রেজাল্টটা আসবে পাই বাই 2। তাহলে একই অনুরূপভাবে আরও 2টা প্রমাণ আমরা করতে পারবো। সেই 2টা প্রমাণ হচ্ছে কি, tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2। একই রকমভাবে আমি লিখতে পারবো যে sec ইনভার্স এক্স প্লাস cosec ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2। সেম এই প্রমাণটা যেভাবে করেছি এই 2টা প্রমাণও সেম। এখন আমি যদি একটা এক্সাম্পল দেখাই যে sin ইনভার্স 12/35 প্লাস cos ইনভার্স 12/35, আমার কোনো কিছু চিন্তা করার দরকার নেই, আমি আমার ফর্মুলাতে চলে যাব যে x মানে এখানে হচ্ছে 12/35, এখানেও x মানে হচ্ছে 12/35, মানে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ফর্মে আছে, মানে 2টা অনুপাত সেম, তাহলে তাদের যোগফল আমি এটা কি লিখতে পারবো, পাই বাই 2 লিখতে পারবো। তাহলে আজকে আমি জাস্ট ফান্ডামেন্টাল জিনিসটাই দেখিয়েছি যে কিভাবে সাইন ইনভার্স এক্স সাইন থিটার বিপরীত ফাংশন হয়, এবং সেইভাবে একই রকমভাবে যে cos ইনভার্স এক্স cos থিটার একটা বিপরীত ফাংশন, tan ইনভার্স এক্স tan থিটার একটা বিপরীত ফাংশন, তোমরা সেটা বই থেকে পড়ে অথবা নিজেরা গ্রাফ আকারে ড্র করে নিজেরা ট্রাই করবা। তো নেক্সট ক্লাসে আমি আরও নতুন নতুন সূত্রের প্রমাণ নিয়ে আসবো। আজকে এ পর্যন্তই, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ এভরিবডি।